নেটওয়ার্কের সমস্যার জন্য হলো না, ঠিক আছে। তো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে করছি, আপলোড করে দিয়ে দেবো ইউটিউবে, দেখে নেব। ওকে, তো প্রথমটা হচ্ছে কি পরিবেশের জন্য ভাবনা। ওকে, পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে কি কি টপিক গুলো তোমরা করে নেবে ওগুলো আমি বলতেছি। ওকে, তো 1 নাম্বার হচ্ছে কি এখানে যে গ্রিন হাউস সংক্রান্ত যে বিষয়গুলো আছে, গ্রিন হাউস গ্যাসের যে বিষয়গুলো আছে এটা ভালো করে দেখে নিব। ওকে, গ্রিন হাউস গ্যাসের যেগুলো প্রবলেম হচ্ছে ওগুলো একটু দেখে নিব হালকা করে, গ্রিন হাউস গ্যাসগুলো। তো 2 নাম্বার টপিক হচ্ছে কি তোমার জ্বালানি, ফুয়েল সংক্রান্ত জ্বালানির যেগুলো আছে ব্যাপারগুলো, ঠিক আছে। জ্বালানি কাকে বলে, জ্বালানি কতগুলো কি কি, তারপর হচ্ছে জ্বালানি থেকে ক্যালোরিফিলিক ভ্যালু, এগুলো দেখে নিবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটু সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা দেখে নিবে, সাস্টেইনেবল, ঠিক আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ওটা বিষয়টা দেখে নিবে একটু। 3 নাম্বার হচ্ছে কি তোমার তোমার যে শক্তি আছে, যে শক্তিগুলো, যেমন তোমার প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি, এই টপিক থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। অপ্রচলিত শক্তি এগুলো একটু দেখে আসবা, অপ্রচলিত শক্তি, ঠিক আছে। এই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করবে। আমি জ্বালানি থেকে প্রশ্ন এবং 100% ফুয়েল থেকে, ফুয়েল, গ্রিন হাউস গ্যাসেস, তারপর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে বিষয়টা ওটা একটু ক্লিয়ার করে আসবে, ঠিক আছে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি পরিবেশের আমাদের যে সিএফসি কিভাবে ক্ষতি করছে, সিএফসির যে ক্ষতিকারক দিকগুলো আমি তোমাদেরকে ডিসকাস করেছি, কালকে ইউনিটের পরীক্ষাতে আসবে এই ধরনের প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউনিট টেস্টে কালকে আসবে এখান থেকে প্রশ্ন। মনে আছে, ভুলে গেছো কি সিএফসি যখন তুমি আল্ট্রাভায়োলেট যখন চালনা করবে তখন তোমার এখান থেকে কি, যেহেতু ক্লোরোফ্লোরোকার্বন মানে কি এখান থেকে তোমার হচ্ছে কি ক্লোরিন একটা বেরিয়ে চলে আসবে, একটা মুক্ত ক্লোরিন পরমাণু বেরিয়ে আসলো। এই মুক্ত ক্লোরিন পরমাণুটা কি করে, আশা করি মনে আছে তোমাদের, ওজোন যে গ্যাস আছে ওজোন গ্যাসকে O2 তে বিয়োজিত করে দিতে পারে। তাহলে এখানে তৈরি হয়ে যাবে কি O2 হয়ে যাবে এবং মুক্ত ক্লোরিন পরমাণু একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে। এই যে আবার ক্লোরিন পরমাণু অক্সিজেনের সঙ্গে আবার বিক্রিয়া করে ক্লোরিনটাকে মুক্ত করে দিবে এবং 2 অণু অক্সিজেন তৈরি করে দিবে, ঠিক আছে। এভাবে চলতে থাকবে। কতক্ষণ চলবে, যতক্ষণ তোমার মুক্ত ক্লোরিন পরমাণু উৎপন্ন হতে থাকবে ততক্ষণ চলতে থাকবে বিক্রিয়াগুলো। এভাবে একটা মুক্ত ক্লোরিন পরমাণু তোমার লক্ষ তোমার হচ্ছে ওজনকে অক্সিজেনে বিয়োজিত করে দিতে পারে, ঠিক আছে। যার ফলে এখন কি হচ্ছে বলতো, ওজোন স্তরে ছিদ্র দেখা দিচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে। কে বলেছিলেন ওটা পরীক্ষাতে আছে, জো ফরম্যান, এটাও মনে রাখবে পরীক্ষাতে। ওই যে ওখানে যে ছিদ্র হচ্ছিল ওজোন স্তরের ছিদ্রটা, ওটা কোন এককে মাপা হয়, ডবসন, ওটাও লক্ষ্য রাখবে একটু, ঠিক আছে। এই সব জিনিসগুলো দেখে নিবে পরিবেশের জন্য ভাবনা থেকে। তারপর যে গ্যাসের চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো তোমরা একটু বেশি দেখবে গ্যাসের চ্যাপ্টার থেকে, সেগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে PV = nRT, এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট, এটা ফর্মুলাও দিতে পারে, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষাতে ফর্মুলা দেয় এবং এখান থেকে তোমার হচ্ছে কি অঙ্ক আসবে। ওকে, এখান থেকে অঙ্ক আসবে, ঠিক আছে। তো অঙ্কগুলো একটু বেশি প্র্যাকটিস করবে পারলে। তারপর হচ্ছে কি তুমি চার্লস এন্ড বয়েলস এর যে সম্পর্কিত সমীকরণ PV P1 V1 বাই T1 P2 V2 বাই T2, এই সমীকরণ সংক্রান্ত অঙ্কগুলো দেখে নেবে একটু, ঠিক আছে। এবং তাদের যে মেন যে গ্রাফগুলো, ওই গ্রাফগুলো লক্ষ্য করবে একটু। ওকে, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা দেখে নিবা, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে তুমি পার্থক্যটা একটু দেখবে। হ্যাঁ, এগুলো বেসিক্যালি কালকের পরীক্ষার জন্য আমি বলছি। কালকে যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স আছে, স্কুলে পরীক্ষা আছে, আমার এখানে আছে তোমাদের এক্সাম,
ওগুলোর জন্য বেশি এগুলো দেখতে বলছি। এগুলো আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দেখে নেবে। তারপর হচ্ছে তোমার বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের যে বিচ্যুতির যে দুটি কারণ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি ছবি আঁকে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম, আশা করি সব মনে আছে ওগুলো। যে আদর্শ গ্যাসগুলি হচ্ছে কি, সরি, বাস্তব গ্যাসগুলো হচ্ছে কি, এদের যে গ্যাসগুলোর যে আয়তন, গ্যাসগুলোর কি আয়তন, পাত্রের আয়তনের তুলনায় কি একেবারে নগণ্য। যেহেতু এই অণুগুলো হচ্ছে কি এগুলো খুব ছোট ছোট বলছে, তো পাত্রের আয়তন না গ্যাসের আয়তনগুলি খুব নগণ্য। হুম। তারপরে রোমান টুতে কি ছিল, যে এদের মধ্যে এই যে অণুগুলো যা আছে যারা ছুটোছুটি করছে, এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল বলে কাজ করে না, যদিও বাস্তবে হালকা হলো আকর্ষণ বল কাজ করে। এই যে চুক্তিগুলো দেখে নেবে হালকা করে। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারবে? লিপিতে তোমাদের মুখস্থ রাখার জন্য আমি বলেছিলাম লিপি কথাটা মনে রাখবা, লিপি। এটা যদি লো প্রেসার হয় তাহলে এখানে হবে হাই টেম্পারেচার, লো প্রেসার এবং হাই টেম্পারেচারে, ঠিক আছে, আদর্শ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। এগুলো দেখে নিবা। আর এখানকার ছোট ছোট অঙ্কগুলো স্কেলগুলো দেখে নিবা একটু। যেমন তোমাকে যদি বলি যে জলের স্ফুটনাঙ্ক পরম স্কেলে কত, তো প্রথমে তোমাকে জানতে হবে যে জলের স্ফুটনাঙ্কটা কত। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে পরম স্কেলে যদি কনভার্ট করতে যাও তাহলে তার সঙ্গে কত যোগ করতে হয়, যারা আছে তোমাদের টি ইকুয়ালস টু বা হ্যাঁ টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি প্লাস 273, এখানে টি এর মান দিয়েছে 100, 100 যোগ করে দাও আনসার চলে আসবে 273 হচ্ছে, তার মানে হচ্ছে কত হবে 373 কেলভিন, 373 কেলভিন। এইভাবে স্কেলের কনভার্ট গুলো একটু দেখে নেবা, এগুলো থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে কি কেমিক্যাল ক্যালকুলেশন যে অঙ্কগুলো দেখবে, বিশেষ করে যে ক্যালসিয়াম কার্বনেটের যে রিঅ্যাকশনটা, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি তাপ দাও তৈরি হয়ে যাবে কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, তার সঙ্গে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে বিক্রিয়াগুলো দেখে নিবে। তবে হ্যাঁ এদের আণবিক ভর তোমাকে নির্ণয় করা শিখতে হবে, না পারবে না আবার অঙ্ক। এটার কত হয় 100, এটার কত হবে 56, এটার কত হবে 44, এগুলো বের করার নিয়ম আছে, শিখিয়েছিলাম আমি তোমাদের। ক্যালসিয়াম এমনিতে পরমাণু পরমাণু কত হয় 20, তার ডবল করতে হবে কত হবে 40, কার্বন তার মানে কত 12, অক্সিজেন হচ্ছে 16, 16 দিনে 48, যোগ করে 100 চলে আসবে। সেম ভাবে এগুলো, ঠিক আছে? এই সংক্রান্ত অঙ্কগুলো দেখে নেবে। আর একটা রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের রিঅ্যাকশনগুলো একটু একটু করে দেখাই দিচ্ছি যে কোন কোন রিঅ্যাকশনগুলো একটু দেখবে। যেমন একটা রিঅ্যাকশন ছিল অক্সিজেন প্রস্তুতের বিক্রিয়া 2KClO3 প্লাস MnO2, MnO2 না দিলে হবে, ওটা অনুঘটক। MnO2 2KCl, এটাকে তাপ দাও তৈরি আসবে 2KCl প্লাস 3O2, 3 অক্সিজেন তৈরি হয়ে যাবে। এই বিক্রিয়াটা থেকে অনেকগুলো প্রশ্ন দেয়, ঠিক আছে? বিক্রিয়াটা ঝরঝরে রাখবে, তাহলে যে কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবে অঙ্ক। আরেকটা বিক্রিয়া হচ্ছে কি ওটার পরীক্ষাতে আছে, যেমন তোমার জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের H2SO4 তৈরি হবে কি জিঙ্কের সঙ্গে, দেখো এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে তৈরি হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। ব্যালেন্স করে নিবা, বা ব্যালেন্স তো হয়ে আছে। এটা তোমাকে জিঙ্কের পরিমাণ, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ একটা দিয়ে দিল, এখানে তুমি তো জিঙ্কের যে পরিমাণটা সেটা জানবে, তোমাকে বলবে 100 গ্রাম জিঙ্ক তৈরি করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে হবে। এইভাবে প্রশ্নগুলো হয়, এখান থেকে এই প্রশ্নগুলো মেনলি দেখবে। আর একটা হচ্ছে কি শর্ট কোশ্চেনের জন্য m equals to 2d, m equals to কি 2d, m হচ্ছে তোমার আণবিক ভর, d হচ্ছে তো তোমার কনস্ট্যান্ট পদ বা নিউমেরিক্যাল, আর d ফর ডেনসিটি বাষ্প ঘনত্ব। এখান থেকে প্রশ্ন আছে, এগুলো একটু লক্ষ্য করবে। তারপরে হচ্ছে কি আমরা চলে যাই পর্যায় সারণীতে। পর্যায় সারণীতে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে যাবে, আর খুব ভালো টপিক, ইন্টারেস্টিং টপিক। যেমন তোমার হচ্ছে কি ত্রয়ী সূত্রটা দেখবে, ত্রয়ী সূত্রটা ডোবেল আইনা, হ্যাঁ ডোবেল আইনার ত্রয়ী সূত্র। তারপর হচ্ছে তুমি দেখে নিতে পারো অষ্টক সূত্রটা দেখে নেবে, অষ্টক সূত্র, কারণ এটা হচ্ছে নিউল্যান্ডের,
নিউল্যান্ডের অষ্টক সূত্র মনে আছে আশা করি তোমাদের। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীটা দেখবে কি কি, ওনার সূত্রটাও দেখতে হবে তোমাদের। তারপরে দেখতে হবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে বা মূল পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে। শ্রেণী তো কোন দিন চেঞ্জ হয় না জানো তোমরা, শ্রেণী চেঞ্জ হয়, অবশ্যই শ্রেণী চেঞ্জ হবে, পর্যায় চেঞ্জ হবে না। পর্যায় কত থাকবে? 7টা পর্যায়, আর শ্রেণী 8টি। আর নবম শ্রেণীকে তিনি কি বলেছিলেন? শূন্য। এগুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে। আর দীর্ঘ পর্যায় শ্রেণীতে যদি চলে আসো তাহলে সে পর্যায় তো থাকবে 7টি, কিন্তু শ্রেণী কতগুলো হয়ে যাবে? 8টি শ্রেণী। এই যে নবম শ্রেণী বা শূন্য শ্রেণী, এখানে কোন মৌলগুলো আছে? নোবেল গ্যাসগুলো আছে। এগুলো মনে রাখবে। কি কি নোবেল গ্যাস? হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে জেনন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই 6টা মৌলকে তোমাকে পরপর মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে তোমাকে যদি বলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলো কোথায় আছে, তাহলে শূন্য শ্রেণীতে। আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যদি বলে তোমাকে, তাহলে তুমি বলবে 8 নম্বর শ্রেণীতে আছে, ঠিক আছে। এদের যোজ্যতা কত হয়? হ্যাঁ, শূন্য, মনে রাখবা কিন্তু। আচ্ছা, তারপর তোমাদেরকে যে যে কোনো মৌলগুলোকে তোমার বিজারণ ক্ষমতা দিতে পারে, জারণ ক্ষমতা দিতে পারে, ব্যাসার্ধ অনুসার দিতে পারে, সহায়তা বলতে পারে। যেমন তোমাকে আমি ধরে দিলাম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, অ্যাস্টাটিন দিয়ে দিলাম। তো এগুলো তোমাকে বিজারণ ক্ষমতা অনুসারে সহায়তা বলে। আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো আমি যে লিখেছিলাম বিধাতার খেলা, ওই অনুসারে করে নিবা। বিধাতার খেলা, এই বিধাতার খেলা থেকে দেখে নেব। আমি ধরো তোমাকে বললাম বিজারণ ক্ষমতা অনুসারে এদেরকে সাজা। তো প্রথমে তোমাকে দেখতে হবে পরমাণু ক্রমাঙ্কের সাথে সাজিয়ে নাও। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে। আয়োডিন, অ্যাস্টাটিন, এই হচ্ছে তোমার। আমি বিজারণ ক্ষমতা অনুসারে সাজাতে বলেছি। বিজারণ ক্ষমতাতে কি বলা আছে? যে বাম থেকে ডানে গেলে তোমার কি পাবে? হ্রাস পাবে, আর উপর থেকে নিচে গেলে কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে বিজারণ ক্ষমতা কার বেশি হবে বলো? হ্যাঁ, বাম থেকে ডানে যদি যাও তাহলে তোমার হ্রাস পাবে, কিন্তু এটা তো শ্রেণী বরাবর আছে। দেখো উপর থেকে নিচে আসছো, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে উপর থেকে নিচে যদি আসো তাহলে বিজারণ ক্ষমতা কি হচ্ছে? বাড়বে। তাহলে নিচের দিকে মানে অ্যাস্টাটিন আছে, তার মানে তোমার তীর চিহ্নটা কোন দিকে চলে যাবে? ওই দিকে, অ্যাস্টাটিনের দিকে। আর এটাই যদি তোমাকে অন্য কিছু বলতো, জারণ ক্ষমতা বলতো, তাহলে জাস্ট খালি উল্টে দিতে, তাহলে আনসার হয়ে যেত। ওকে, এইগুলো একটু দেখে নিবা পর্যায় সারণী। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমাদের যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, তার যে সাপেক্ষে যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো একটু দেখে নিবা লজিক। যেমন তোমার ক্ষার ধাতুর সাথে কি সাদৃশ্য আছে, হ্যালোজেনের সঙ্গে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে, এগুলো একটু দেখে নিবে, তাহলে হয়ে যাবে। আর তারপর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আমাদের সমযোজী এবং তড়িৎযোজী। সমযোজী ও তড়িৎযোজী, কোভালেন্ট এবং আয়নিক বন্ডিং যেটা আছে, তড়িৎযোজী। এই চ্যাপ্টারটা ভালো করে দেখে আসবে। এই চ্যাপ্টার মেইনলি হচ্ছে তোমার লুইস ডট গুলো প্র্যাকটিস করবা, তড়িৎযোজী সমযোজীর মধ্যে পার্থক্যটা করে নেবা, আর লুইস ডট গুলো প্র্যাকটিস করবা। তোমাকে যদি বলে কোন সমযোজী, কোন সমযোজী বা কোন অজৈব যৌগের মধ্যে ত্রিবন্ধন দেখা যাচ্ছে, নাইট্রোজেন মধ্যে একটা একটা অজৈব যৌগ যার মধ্যে ত্রিবন্ধন দেখা যায়। আর তোমাকে যদি বলে একটা জৈব যৌগের মধ্যে বলো যেটা ত্রিবন্ধন দেখা যায়, তাহলে C2H2 অ্যাসিটিলিন। নাইট্রোজেন করে নাও, কেমন করে নাইট্রোজেন করবে? নাইট্রোজেন এখানে দিলে একটা নাইট্রোজেন এখানে, নাইট্রোজেন পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে? 7, তাহলে 2, কত 5, এটা হচ্ছে 2,5, 5টা ইলেকট্রন বাইরে আসে। এই বাইরের ইলেকট্রন নিয়ে আমাদের কি করতে হবে কাজ? তো 2টা এখানে দিলাম, 3টে এখানে দিলাম, এখানে 2টো দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি 3টে। 8টা করে লাগে গঠন, এইভাবে 8টা করে গঠন করে দাও, ঠিক আছে। তাহলে শেয়ার অফ ইলেকট্রন কত? দুইজনে শেয়ার করেছে কত ইলেকট্রন? 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রনে 2টো ইলেকট্রন তোমার একটা বন্ডিং হয়, তাহলে 6টা ইলেকট্রন কটা হবে? 3টে। এই হচ্ছে নাইট্রোজেনের গঠন। ওকে, লুইস ডট। ওইভাবে তুমি কি করতে পারবে? অ্যাসিটিলিনও করতে পারবে। এখানে একটা কার্বন দিলে এখানে একটা কার্বন, একটা হাইড্রোজেন এইদিকে দাও, একটা হাইড্রোজেন এইদিকে দিয়ে দাও, ঠিক আছে। কার্বনের কটা ইলেকট্রন আছে মনে আছে? তো কার্বন আগে হাইড্রোজেনটাকে কমপ্লিট করতে হবে। এটা হাইড্রোজেন ইলেকট্রন,
আর কার্বন একটা এখানে দিয়ে দিল, গঠন হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এখানে একটা ধরো হাইড্রোজেন আগে থেকে আছে, একটা কার্বনকে একটু দিল, তাহলে এই হাইড্রোজেন খেলা খতম, শেষ। এবার আসো কার্বনের। কার্বন হচ্ছে তোমার বাইরের পক্ষে ছিল 5টি, তার মধ্যে দিয়ে দিয়েছে একটি, তার মধ্যে দিয়েছে কটি? একটি। তাহলে আছে কটি? 4টি। তো 4টির মধ্যে এখানে 3টে রাখো, ঠিক আছে? 4টির মধ্যে যদি 3টে রাখো, একে একটা দিয়েছে, এও তার মানে একে একটা দিয়েছে, তাহলে আছে কতগুলো করে দেখো। তো এখানে হচ্ছে একটা দিল, আর এদিকে তাহলে এখানে যদি 3টে তুমি দিয়ে দাও, তাহলে এখানে 6টা চলে আসলো, আর একটা করে থেকে গেল ইলেকট্রন। 3টা কে 4টে কে 5টা, 5টা করে ইলেকট্রন কার্বনের, ও সরি কার্বনের তো 6টা করে, 6টা ইলেকট্রন। কার্বনের কত? 2,4। তাহলে বাইরে 4টা ইলেকট্রন থাকে, 4টার মধ্যে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, থাকলো 3টে, এর 3টে একটা, এর 3টে একটা। তাহলে এ কে লাগবে কতগুলো ইলেকট্রন? 6টা। তাহলে 6টার জন্য এখানে 6টা, এখানে 2টা, 8টা। সেম ভাবে এখানে নাও, তাহলে এখানে 6টা আর ওখানে হচ্ছে 2টা, 8টা। তাহলে কার্বনের সঙ্গে কার্বন ইলেকট্রন শেয়ার করেছে 6টা, মানে ত্রিবন্ধন। আর হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করেছে কতগুলো? একটা। দুটো ইলেকট্রন শেয়ার মানে একটা বন্ধন, দুটো ইলেকট্রন শেয়ার করেছে মানে কটা বন্ধন? একটা বন্ধন। দেখে নেবে, এগুলো প্র্যাকটিস করে নেবে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা করে আসবে শিওর। বলো আরেকটা করবে যেটা খুব ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইড। এটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে দুটি দ্বিবন্ধন আছে, এটা পরীক্ষাতে বেশি আসে ম্যাক্সিমাম। কেমন করে? কার্বন হচ্ছে সেন্ট্রাল পারমাণু, কোনটা? কার্বন। সেন্ট্রাল পারমাণু কিভাবে চিহ্নিত করতে হয় বলেছিলাম, মনে আছে? যার পরিমাণ কম আছে সেটাকে তুমি সেন্ট্রাল পারমাণু মনে করবে। তাহলে এখানে একটা অক্সিজেন নিয়ে নাও, একটা অক্সিজেন তুমি এদিকে নাও। কার্বন কত বললাম? 2,4। অক্সিজেন কত? 2,6। এখানে 2,6। তার মানে এদের হচ্ছে বাইরের পক্ষে 6টা করে ইলেকট্রন, আর এর বাইরের পক্ষে হচ্ছে 4টা ইলেকট্রন। তো বাইরের পক্ষে যদি অক্সিজেনের 6টা ইলেকট্রন যদি থাকে, 6টা ইলেকট্রন, কটা ইলেকট্রন? 6টা। তাহলে দরকার হচ্ছে আরো কত? প্রয়োজন কত হচ্ছে? দরকার হচ্ছে আরো দুটো ইলেকট্রন। তাহলে এই দুটো ইলেকট্রন এর কাছ থেকে ধার নিয়ে নেবে, নিয়ে নিল, ঠিক আছে? এদিকে দুটো ধার দিল, তো সেম ভাবে এদিকেও হবে কথাটা। চলো দুটো ইলেকট্রন এদিকে দিয়ে দাও, দুটো ইলেকট্রন একে দিয়ে দিল, ঠিক আছে? তাহলে দেখো অক্সিজেন হচ্ছে এখানে 4খানা ইলেকট্রন, এখানে 4খানা, 4 4 4 কত? 8টা ইলেকট্রন নিয়ে নিল। এখানে সেম ভাবে 8টা ইলেকট্রনের গঠন হয়ে গেল। কার্বনের দরকার কতগুলো পর্যন্ত? 8টা। এখান থেকে 4খানা, এখান থেকে 4খানা। তাহলে এই হলো তোমার হচ্ছে কার্বন ইলেকট্রন শেয়ার। এটা হচ্ছে, দেখো তাহলে বন্ডটা করে নাও। এখানে 4টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন যদি 4টা হয় তো বন্ড কটা হবে? দুটো। অক্সিজেন এখানে 4টা ইলেকট্রন, তাহলে বন্ড হবে কটা? দুটো। অক্সিজেন। এই হলো তোমার গঠন। ওকে, এগুলো করে নিবে, একটু একটু করে প্র্যাকটিস করলেই পেরে যাবে কালকে, কোনো ব্যাপার না। তারপরে হ্যাঁ, ওটাও দেখতে পারো, অ্যামোনিয়াটাও দেখতে পারো। অ্যামোনিয়া যে পরীক্ষা আসবে না এমন না, আসতে পারে। অ্যামোনিয়া দেখে নিবা, জল দেখতে পারো, ঠিক আছে? এগুলো বের করেন। তড়িৎ যেগুলো আছে, তড়িৎ যেগুলো একটা করে দিচ্ছি, যেমন ধরো তোমার ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বিভিন্ন রকম আছে। আর ওটা তো ব্যতিক্রম, লিথিয়াম হাইড্রাইডটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, যেটা লুইস ডট এখানে প্রযোজ্য হচ্ছে না। ক্যালসিয়াম অক্সাইড যদি নিই, তাহলে ক্যালসিয়াম প্লাস এখানে ধরলাম অক্সিজেন নিলাম। ক্যালসিয়াম কত? 20। তাহলে 2,8,8,2। তাহলে বাইরের পক্ষে কত ইলেকট্রন আছে? দুটি। এখানে দুটি ইলেকট্রন দিলাম। অক্সিজেন হচ্ছে 6, তাহলে 2,6 মানে 8টা ইলেকট্রন টোটাল। তাহলে দুটো দুটো 4টে, আর দুটো 6টা। এখান থেকে তাহলে এইভাবে দুটো ইলেকট্রন এখানে যদি চলে আসে টপকে, তাহলে তোমার ইলেকট্রন পেয়ার গঠন করে যাবে। দেখো তাহলে ক্যালসিয়াম যেহেতু তোমার ইলেকট্রন দিয়ে দিয়েছে, ইলেকট্রন দাতা হয়ে গেছে, তার মানে হচ্ছে পজিটিভ। আর অক্সিজেন হচ্ছে, অক্সিজেন ইলেকট্রন তোমার কি হয়েছে? অ্যাকসেপ্ট করেছে, তার মানে হয়ে যাবে তোমার হচ্ছে মাইনাস হয়ে যাবে। গঠন হলো কি? ক্যালসিয়াম অক্সাইড। দিস ইজ আনসার। হ্যাঁ, তড়িৎদ্বন্দ্বের ক্ষেত্রে, তড়িৎদ্বন্দ্ব না, তড়িৎদ্বন্দ্ব মৌল বা যেগুলো মৌল বা যৌগ আছে, সরি মৌল বলছি, যৌগ আছে, সেগুলো কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। হ্যাঁ, না লিথিয়াম হাইড্রাইড তো তোমাদের এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো না, অষ্টক পূর্তি পূরণ হবেই না এখানে। দেখো লিথিয়াম নিলাম, এখানে হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেন বাইরে কয়টি ইলেকট্রন থাকে? একটি। লিথিয়াম তো 3, তার মানে প্রথমে দুটো, তারপরে হচ্ছে একটা।
তো একটা একটা ইলেকট্রন আছে ধরো এটা, এটাও যদি হাইড্রোজেনকে দিয়ে দেয় তো হাইড্রোজেন গঠন হয়ে যাবে। আনসার তাহলে লিথিয়াম কি ইলেকট্রন দিয়ে দিল তার মানে হচ্ছে পজিটিভ, আর হাইড্রোজেন নিয়ে ইলেকট্রন দিয়ে দিল মানে নেগেটিভ। গঠন তো হয়ে গেলো কিন্তু আটটা আমাদের ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকলো না, এই জন্য লুইস ডট মেনে চলে না, ব্যতিক্রম এটা, মনে রাখবে। হ্যাঁ এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে, এই কয়েকটা দেখো না তাহলেই হয়ে যাবে কালকে পরীক্ষার জন্য। ওকে।